এই ইউনূস এন্ড গং এদেরকে বিচারের আওতায় আনতেই হবে এবং এরা কোনোভাবেই যেন পালাতে না পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে সরকার তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলাটা করতে হবে। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হতে চলেছেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা। পালানোর সব পথ বন্ধ। তারেক রহমান ও নরেন্দ্র মোদীর ডিল ফাইনাল। ইউনূস সরকারের পরিণতি কি হবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি হবে, এখন সব মিলায় একটা চাপের মধ্যে তো পড়বেই নিঃসন্দেহে। এদেরকে ভালোভাবে বিদেশে যেতে না দিয়ে বরং একটা স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে এরা আসলে কত কোটি টাকা দুর্নীতি করেছে তার তথ্য বের করা এবং তাদের আটক করা এবং এয়ারপোর্টে একটা রেড অ্যালার্ট জারি করা, যাতে এরা কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে। শতভাগ নিশ্চিত করে বলতে পারি এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, বাংলাদেশের 12টা বাজিয়েছে। নিশ্চিতভাবেই শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের দীর্ঘ সময়ের যোগাযোগের প্রমাণ শেখ হাসিনার এই অডিও ক্লিপ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত সে কারণে শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত রেখেছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আর মাত্র 12 থেকে 24 ঘন্টার মধ্যে নতুন সরকার শপথ করাচ্ছে। ডক্টর ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতার পালাবদল হচ্ছে। এখনই বিএনপির সরকারের দরকার এদেরকে ভালোভাবে বিদেশে যেতে না দিয়ে বরং একটা স্বচ্ছ প্রক্রিয়ায় তদন্ত করে এরা আসলে কত কোটি টাকা দুর্নীতি করেছে তার তথ্য বের করা এবং তাদের আটক করা এবং এয়ারপোর্টে একটা রেড অ্যালার্ট জারি করা, যাতে এরা কোনোভাবে দেশ থেকে পালাতে না পারে। শতভাগ নিশ্চিত করে বলতে পারি এরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, বাংলাদেশের 12টা বাজিয়েছে। ডক্টর ইউনূস যে ক্ষমতার বসে 666 কোটি টাকা মাফ করাইছে, কোন আইনে করাইছে? বিএনপি সরকারের দরকার এটা আবার তথ্য করে বের করা যে 666 কোটি টাকা যদি সে ক্ষমতার বলে মাফ করায় তাহলে এটা আবার বাজেয়াপ্ত করা, এটা সরকারের কোষাগারে নেওয়া। গ্রামীণ প্রতিষ্ঠানে 25% ছিল সরকারের, সেটা ইউনূস কেটে 10% সরকারকে দিছে। এটারও একটা তদন্ত করা উচিত যে আসলেই সরকার 25% পায় কিনা। যদি সরকার 25% পায় তাহলে সরকার অবশ্যই গ্রামীণ প্রতিষ্ঠান থেকে 25% নেওয়া উচিত। ডক্টর ইউনূসের স্থাবর অস্থাবর সম্পত্তির একটা হিসাব করা দরকার যে 85 বছরে সে কত টাকা কামাইছে আর এই 1.5 বছরে সে কত টাকা কামাইছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনেকে বলছে 11,000 কোটি টাকা দুর্নীতি করেছে, 11,000 কোটি টাকা। ও এখন এনসিপি থেকে বড় বড় কথা বলছে, এনসিপি জামা থেকে শেল্টার দিবে, ইউনূসের পালা তো শেষ, কিন্তু এর কাছে অনেক টাকা আছে। একেও ধরলে আসলে বের হবে এর কাছে কত টাকা আছে। এরপর আসিফ নজরুল, কয়দিন আগে দেখছেন আসিফ নজরুলের তথ্যে যে দিছে আপনার সম্পত্তির হিসাব, সেখানে মাত্র 12 লাখ টাকা তার বৃদ্ধি হয়েছে এই 1.5 বছরে। একটা নর্মাল ব্যবসায়ী যদি ব্যবসা করে ভালো মতো প্রতি বছর মাসে কমপক্ষে 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা ইনকাম, সেইখানে 1.5 বছর আসিফ নজরুলের মাত্র 12 লক্ষ টাকা ইনকাম। হাস্যকর কথা। এরও একটা সুস্থ তদন্ত করা দরকার, কারণ এই জঙ্গিদের জেলখানা থেকে ছাড়ছে, সন্ত্রাসীদের ছাড়ছে, এখানে শত শত কোটি টাকায় বাণিজ্য করছে। এরপরে ফারুকি, এর নাকি অর্থ কমেই গেছে, তার সম্পত্তির হিসাবে দেখানো হইলো তার যে অর্থ ছিল এখান থেকে 18 মাসে অনেক কমছে, ওর ওয়াইফের সম্পত্তি বাড়ছে। এটা হাস্যকর কথা। তাই এর বউরে সহ ধরা উচিত যে আসলে এর বউয়ের টাকা কোত্থেকে বাড়ছে। এই বিএনপি সরকারের দরকার একটা সুস্থ তদন্ত করে যে তার কোনো টাকা বিদেশে না যায়, এদের একটা তদন্ত করে এদেরকে ছাড় দেওয়া। এরা যদি সেফ এক্সিট পেয়ে যায় তাহলে বাংলাদেশে আর নতুন কোনো কিছু হলো না, সব পুরানা মলি রয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তব কথা। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এরা দেশকে জঙ্গি রাষ্ট্র করছে। জঙ্গি রাষ্ট্র করার জন্য পুরো আন্তর্জাতিক মহলে এদের হাত ছিল। এরা চেয়েছিল পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, জামাতকে ক্ষমতায় আনার জন্য, এই ইউনূস রাষ্ট্রপতি হয়ে দেশটাকে আরেকটা খারাপ পরিস্থিতি তৈরি করার জন্য। কিন্তু জনগণ দিতে দেয়নি। যদিও এই নির্বাচনে কারচুপি হয়েছে, জনগণের উপস্থিতি নিয়ে আপনার ফাইজলামি করা হয়েছে, জনগণকে ধোকাই দেওয়া হয়েছে, তারপরেও এখন বিএনপি সরকারের দরকার একটা সুস্থ তদন্ত করে এদেরকে বিদেশে যেতে দেওয়া। রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হলো। এই ঘটনা বলে দেয় যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ব্যাপারে বাংলাদেশের জনগণ, বহু জনগণ ফুঁসে উঠেছে, ফুঁসে আছে, যার মাত্রাগুলো নির্বাচনের পরেই শুরু হয়েছে।
নির্বাচনে যদি উল্টা রেজাল্ট হতো, যারা জিতেছে তারা যদি না জিতে তাদের প্রতিপক্ষ জিততো, তাহলে এই চিত্র হতো না। অনেকটা প্রফেসর ইউনূসই ক্ষমতায় আছেন সেরকমটাই মনে হতো, এবং প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার ব্যাপারটাও মোটামুটি চূড়ান্ত ছিল। কিন্তু গণেশ যেহেতু উল্টে গেছে, সেহেতু এখন এরকম পরিস্থিতি দেখতে হচ্ছে। হঠাৎ করে প্রফেসর ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হলো কেন, এই প্রশ্ন উঠেছে। সাথে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে সকল অভিযোগ, সাংবিধানিক অভিযোগ, সংবিধান লঙ্ঘন করার যে সকল অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তিনি ফেঁসে যেতে পারেন, এরকম আলোচনা চলছে। রাজধানীতে আজকে একজন ব্যক্তি এই কাজ করেছেন এবং সাংবাদিকদের উপস্থিতিতে করেছেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে লেখা একটি বোর্ড নিয়ে তিনি এই কথা বলেছেন, এবং কথা বলার শেষে সেই বোর্ডে থাকা প্রফেসর ইউনূসের ছবি পুড়িয়ে এই কাজ শেষ করেছেন। ভিডিওটা একটু দেখে আসুন, ছবি পোড়াচ্ছে কিভাবে সেই ভিডিওটা দেখে আসুন। দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ গঠিত হবে। ইউনূসকে মানুষ বিশ্বাস করেছিল, মানুষের আস্থা বিশ্বাসকে পুঁজি করে চুলাই ব্যবসা করেছে এই ইউনূস, চুলাই ব্যবসা করেছে এই ইউনূস। বিএনপিপন্থী এক বিশ্লেষক তিনি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ, বিশেষ করে 93 অনুচ্ছেদ এবং 48-এর 3 অনুচ্ছেদ উল্লেখ করে বলছেন প্রফেসর ইউনূস এই 2 অনুচ্ছেদের প্রেক্ষাপটে বড় ধরনের ফাঁসা ফেসে যাবেন। কি বলছেন তিনি চলুন একটু আলোচনা করি। 93 অনুচ্ছেদ যেটা বলছে সেটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারবেন। যে কোনো একটা প্রয়োজন হলে, সংকটের জন্ম হলে রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারবেন। আবার 48-এর 3 অনুচ্ছেদ বলছে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী একা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ একমাত্র 2টা জায়গায় তিনি প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কথাতে কাজ করবেন না, নিজের ইচ্ছায় কাজ করবেন। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন। প্রধানমন্ত্রী নিয়োগ অবশ্য ভোটের মাধ্যমে হয়, সেখানে তো আর কিছু করার নেই। প্রধান উপদেষ্টা নিয়োগের পুরোপুরি স্বাধীনতা তার রয়েছে। এই 2টা বাদ দিয়ে রাষ্ট্রপতি যা কিছু করবেন, যত কাজ করবেন, সব কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন কিংবা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে করবেন। রাষ্ট্রপতি এখন পর্যন্ত যত অধ্যাদেশ জারি করেছেন, শত অধ্যাদেশ জারি করেছেন। রাষ্ট্রপতির কাঁধে কাঁঠাল ভেঙে খাওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এই সরকার রাষ্ট্রপতির মাথায় কাঁঠাল ভাঙার চেষ্টা করেছে এবং রাষ্ট্রপতিকে দিয়ে সব কিছু উদ্ধার করার চেষ্টা করেছে। কিন্তু সংবিধান বলছে রাষ্ট্রপতি যা কিছুই করবেন সব কিছুই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার পরামর্শে করবেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা যা বলবেন সেটাই রাষ্ট্রপতি করবেন কিংবা করতে বাধ্য, আইনত বাধ্য। অর্থাৎ যে সকল অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে, একটাও রাষ্ট্রপতির দায় থাকবে না, সমস্ত দায় প্রধান উপদেষ্টাকে অর্থাৎ প্রফেসর ইউনূসকে নিতে হবে। এই কারণেই তিনি ফেসে যাবেন। কি কি দায় নিতে হবে? একটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ যেটা জারি করেছেন, জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া সহ জুলাই সনদে যা কিছু আছে এটাকে আইনি ভিত্তি দিয়েছেন রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে, যেটা একেবারেই সংবিধান পরিপন্থী, আইন পরিপন্থী, তেমনটা বলছেন এই বিএনপির বিশ্লেষক। আবার বলছেন যে তিনি যে গণভোটের অধ্যাদেশ দিয়েছেন, গণভোট সংবিধানে নেই, যে ব্যাপারটা সংবিধানে নেই সেই ব্যাপারটা তাকে দিয়ে অধ্যাদেশ দেওয়ানো হয়েছে এবং প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেন। এরকম সংবিধান বিরোধী বহু অধ্যাদেশ দেওয়া হয়েছে, যে অধ্যাদেশ দেওয়ানোর ব্যাপারে সম্পূর্ণ প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ফেঁসে যাবেন সংবিধান বিরোধী কর্মকাণ্ড করার জন্য। এই আলোচনা এখন জোরে সোরে উঠেছে। এছাড়া মানে বলা হচ্ছে যে যেটা বললাম সেটা হবে আইন সংশোধন করে, মানে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও বেআইনিভাবে করা হয়েছে এবং এই কাজ সরকার করতে পারে না। নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করতে পারে না, সেই কাজটা এই সরকার করেছে। সেই জন্য আইন উপদেষ্টা এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তার ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জুলাই অভ্যুত্থানে অগ্রহণযোগ্যভাবে যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, অর্থাৎ 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত এই সময়ের যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, 5 আগস্ট পর্যন্ত ইন্ডেমনিটি সবারই প্রত্যাশা ছিল, সবাই এটাকে গ্রহণ করবে। কিন্তু 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত যখনই আপনি ইন্ডেমনিটি দিতে যাবেন, এই সময়ে যে ধরনের ম্যাসাকার হয়েছে সারা দেশে, সেটা তো আন্দোলনের সময় না, আন্দোলন পরবর্তী হয়েছে। এটা রাজনৈতিক হিংসা বিদ্বেষ থেকে হয়েছে, হিংসার চাষ করা হয়েছে। সেগুলোকে যখন ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তখন এই সরকারের প্রতি অভিযোগ আসবে কিংবা আসছে যে এই কাজগুলো এই সরকারই করিয়েছে। যে মানে ম্যাসাকার অবস্থা সারা দেশে হয়েছে সেটার ইন্ডেমনিটি, এটাও আইনের বৈধতা পাবে না, এটা বলছেন অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে, সেটাও একটা হিংসার বশবর্তী হয়ে কাজটা করা হয়েছে আইন সংশোধন করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর যে আইন, সেই আইনে এই আদালতে একমাত্র 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করার জন্য এই আদালত গঠন করা হয়েছে। অথচ
এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তৈরি করা আদালতে শেখ হাসিনাকে বিচার করা, এটা একটা রাজনৈতিক হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে করা, যে শেখ হাসিনা যাদেরকে বিচার করেছেন তাদের হয়ে, তাদের প্রতিনিধিত্ব করে প্রফেসর ইউনূস সেই আদালতে শেখ হাসিনার বিচার করার চেষ্টা করেছেন। অথচ এই আলোচনা সর্বত্র ছিল যে শেখ হাসিনার যদি দোষ থাকে, শেখ হাসিনার অপরাধ, সেগুলো নর্মাল আদালতে কিংবা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে, আলাদা একটা বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে সেটা করা যেত। সেটা না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করে এক ধরনের প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে, সেই অভিযোগও তার বিরুদ্ধে উঠছে এখন। অভিযোগ রয়েছে যে শেষ সময়ে, সরকারের শেষ সময়ে এসে 1 লক্ষ কোটি টাকারও বেশি, সরকারের শেষ সপ্তাহে 1 মাসের মধ্যে 1 লক্ষ কোটি টাকারও বেশি টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে, কেনাকাটার কার্যাদেশ দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরকারের শেষ সময়ে এসে। যার মধ্যে রয়েছে আমেরিকা থেকে বোয়িং কেনা, সেটা প্রায় 35,000 কোটি টাকা। এই সিদ্ধান্ত, সরকারের এই সিদ্ধান্ত অনেকে বলছেন যে এই তড়িঘড়ি করে শেষ সময়ে এসে, শেষ মাসে এসে এই কার্যাদেশ, 1 লক্ষ কোটি টাকারও বেশি কেনাকাটার যে কার্যাদেশ, এই কার্যাদেশের পেছনে কোনো স্বার্থ আছে কিনা, এখান থেকে কোনো মুনাফা পেতে চাই কিনা সরকারের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জন, এই অভিযোগ উঠছে। এবং এই যে তড়িঘড়ি ক্রয় আদেশ দেয়া, এটার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকে মনে করছেন। এবং এই কার্যাদেশের মাধ্যমে পরবর্তী সরকারকে একটা বিপদের মধ্যে ফেলে গেছে প্রফেসর ইউনূস সরকার। অভিযোগ আছে তার বিরুদ্ধে, তিনি সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই তার গ্রামীণের নামে বহু প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছেন, যেটা অন্য কাউকে দেওয়া হয়নি, কিন্তু গ্রামীণের নামে বহু কোম্পানিকে লাইসেন্স দেওয়া, যে ব্যাপারটা ওপেন সিক্রেট, সেটার বিরুদ্ধে সেই লাইসেন্সগুলোও টিকবে না বলে অনেকে মনে করছেন। 666 কোটি টাকার যে কর মওকুফ, সেই কর মওকুফ নিজের প্রভাব খাটিয়ে প্রফেসর ইউনূস করেছেন, সেই অভিযোগ রয়েছে, সেটাও টিকবে কিনা এবং তার জন্য তাকে আইনের মুখোমুখি হতে হবে কিনা সেই প্রশ্ন উঠছে। গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল 25%, গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা ছিল, গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে সরকারের মালিকানা ছিল 25% আর গ্রামীণ ব্যাংকের মালিকানা ছিল 75%। সেটা প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করেছে, আর গ্রামীণ ব্যাংকের মালিকানা 90%-এ নিয়ে গেছে। গ্রামীণ ব্যাংকের স্বার্থে সরকারের এত বড় একটা ক্ষতি করেছেন প্রফেসর ইউনূস, এর জন্যও তাকে আইনের মুখোমুখি হতে পারে এই কথা অনেকে বলছেন। রেকর্ড পরিমাণ বিদেশ সফরের ব্যাপার তো রয়েছে, রেকর্ড পরিমাণ বিদেশ সফর। এই একেবারে কয়েকদিন আগে গ্রামীণ ফোনকে বিশেষ তরঙ্গ বরাদ্দ দেয়া, যেটা এই ফয়েজ আহমেদ তোয়েবকে দিয়ে করিয়েছেন তিনি, গ্রামীণ ফোনকে অন্য কোম্পানিকে না দিয়ে কোনো ধরনের টেন্ডার ছাড়া গ্রামীণ ফোনকে তরঙ্গ বরাদ্দ দিয়েছেন। অর্থাৎ নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য যা যা করা দরকার তার সব কিছুই করেছেন, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠছে। এত অভিযোগের জবাব তিনি কীভাবে দেবেন? অনেকে বলছেন যে তিনি রাষ্ট্র ক্ষমতায় মূলত এসেছেনই নিজের স্বার্থ উদ্ধারের জন্য। এই অভিযোগ যারা করছেন তাদের অভিযোগগুলো কতটা সত্য সেটাই এখন দেখার বিষয়। অভিযোগ অনেক থাকতে পারে, কিন্তু অভিযোগের সত্য মিথ্যা এগুলো যাচাই করাও তো একটা বড় ব্যাপার। যদিও তার বিরুদ্ধে যে মোটা দাগের অভিযোগগুলো রয়েছে সেগুলো বোধহয় যাচাই বাছাই করার নতুন কোনো প্রয়োজন নেই, কারণ সেগুলো একেবারে ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। ও তার নামে যে মামলা ছিল, সেই মামলা প্রভাব খাটিয়ে সরকার সেই মামলাগুলো তুলে নিয়েছে, এটাও একটা বড় ব্যাপার। তিনি আদালতে ফেস করেননি, আদালত ফেস করতে তিনি ভয় পেয়েছেন, ভয় পাওয়ার কারণে সরকার সেই মামলাগুলো তুলে নিয়েছে। সরকারের প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়া, এই ব্যাপারটা বলে দেয় যে মামলাতে দেয়ার হ্যাভ সামথিং রং, এই কারণেই তিনি ফেস করতে ভয় পেয়েছেন। এরকম নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। গত 1.5 বছর ধরেই এই অভিযোগগুলো অনেকটা চাপা সুরে ছিল, কিন্তু নির্বাচনের পরে, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পরে এই অভিযোগগুলো একেবারে সামনে আসছে, যার প্রতিফলন আজকে দেখলাম রাজধানীতে তার কুশপুত্তলিকা দাহ করা হলো। শেখ হাসিনা নিয়মিত ফোনে কথা বলতে পারছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ফোন ধরছেন, তাকে বিভিন্ন জবাবদিহি করছেন এবং শেখ হাসিনা তাকে কি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন, পরামর্শও দিচ্ছেন। এই প্রশ্নগুলো শেখ হাসিনার যে ক্লিপটি এখন ঘুরছে সেটা শুনলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মাথাতেও আসবে। শেখ হাসিনা 2024-এর আগস্টের পর ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে, ফোনে, টেলিগ্রাম, সিগন্যাল, এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে, এবং সেখানে দলীয় ফোরামে তিনি যে খুব খোলামেলা কথাবার্তা বলেন, সেসব কথাবার্তার বিভিন্ন ক্লিপ অনেক সময় বেরিয়ে আসে। ধারণা করা যায় যে ক্লিপটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি, সেই ক্লিপটি শেখ হাসিনা হয়তো দলীয় কোনো ফোরামে বক্তব্য রাখবার সময় এই কথাগুলো বলেছিলেন। এবং সেখানে শেখ হাসিনা কথা বলেন 2025-এর জুলাইয়ে, 18ই জুলাই পদযাত্রার নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশে করছিলেন, এবং 18ই জুলাই যখন তারা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেন, যে কর্মসূচির অংশ হিসেবে তারা বঙ্গবন্ধু সমাধিটা ঘুরিয়ে দিয়ে আসবেন, এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র, সেই সভা তারা যখন করতে যান গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জবাসী ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং এরপর সেনাবাহিনী গুলি
গুলি চালিয়ে 5 জনকে হত্যা করে, হত্যার পর যে বিপুল পরিমাণ 6000 মামলা দেওয়া হয় গোপালগঞ্জবাসীর বিরুদ্ধেই, এবং এরপর প্রায় সপ্তাহখানেক ধরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে, মামলার প্রেক্ষিতে বিপুল পরিমাণ গোপালগঞ্জের মানুষকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলছেন এবং তিনি দলীয় নেতাকর্মীদের জানাচ্ছেন যে তিনি কথা বলেছিলেন সেনাপ্রধানের সঙ্গে, আর সেনাপ্রধান বলেছেন চাপের মুখে তাকে এসব কাজ করতে হয়েছে। এই অডিও ক্লিপটি শুনলে সেনাপ্রধান এবং শেখ হাসিনার মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারেই না। ঠিক কি ধরনের আলাপ তারা নিয়মিত করছেন, এখনই বা সে আলাপ বন্ধ হয়ে গেছে তা ভাববার কারণ কি? শুনে আসি শেখ হাসিনা কি বলছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার কি আলাপ হয়েছিল। আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই গোপালগঞ্জে মানুষকে এভাবে হয়রানি করা বা এভাবে মামলা দিলেন কেন? জবাব দিতে পারে না, তার উপরে নাকি চাপ আছে। সে হলো সেনাপ্রধান, তারপরে চাপটা দেবে কে? সেটা তো প্রশ্ন। আজকে এইভাবে যে সেনাবাহিনী এইভাবে গুলি মারলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। দেখেন, আপনাদেরকে আমি 2024 সালের 5ই আগস্ট কি হয়েছিল গণভবনে থাকা শেখ হাসিনার বিশেষ সহকারী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সাক্ষাৎকার শুনিয়েছি। আপনাদেরকে আমি 2024-এর আগস্টে শেখ হাসিনা যখন ভারত রওনা হচ্ছেন তখন সেনাপ্রধানের সামনে বসে থাকা জাতীয় পার্টির চেয়ারপারসন জিএম কাদেরের সাক্ষাৎকার শুনিয়েছি, এবং আমার যে শেখ হাসিনার সঙ্গে সে সময় তিনি যখন বাংলাদেশ ছাড়ছেন সে সময়টায় বা গণভবন ছাড়ছেন সে সময়টায় ঘনিষ্ঠভাবে থাকা ব্যক্তিবর্গের যেসব বক্তব্য আমি সংগ্রহ করতে পেরেছি, কিংবা শেখ হাসিনা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে যা জানতে পেরেছি, তাতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে জিএম কাদের যেমনটা বলেছেন, সেনাপ্রধান চমকে উঠেছিলেন যখন তিনি হঠাৎ করে টিভি স্ক্রলে দেখতে পান জিএম কাদের এবং সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যখন সেনাভবনে সেনাপ্রধান বসা, যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন এবং তিনি হেলিকপ্টারে করে, একটা সামরিক হেলিকপ্টারে করে বাংলাদেশ ত্যাগ করেছেন। সেনাপ্রধান ওই বৈঠক থেকে একটু পরেই উঠে যান। শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের কাছে এই খবর আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্র মতে এবং নিশ্চিতভাবে জেনেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত তখন শেখ হাসিনাকে ফোন করে বলেন যে স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারলেন না। সে সময় সেনাপ্রধানের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপস্থিত ছিলেন ওই কক্ষে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে শেষ মুহূর্ত পর্যন্ত, মানে শেখ হাসিনা যে সত্যিই রওনা দিয়ে দেবেন এটা জানতেন না, বরং শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে সেই সামরিক হেলিকপ্টার যেটি প্রথমে তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়, সেই হেলিকপ্টার থেকে শুরু করে সামরিক বিমানে ভারত পৌঁছানো পর্যন্ত বরং ছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব জেনারেল কবির আহমেদ। সে কথাও আমি আপনাদেরকে আগে জানিয়েছি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তখন চাইছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপের মাধ্যমে একটা এমন সরকার গঠন করা যায় কিনা যে সরকার আসলে দায়িত্ব নেবে, সর্বদলীয় একটা সরকার, সবার মেনে নেওয়া একটা সরকার। শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং তিনি শেখ হাসিনাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে কিংবা বাংলাদেশেই রেখে একটা নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। সেনাপ্রধানের কথায় ভরসা করে কোনোভাবেই যে শেখ হাসিনা সেখানে থাকা উচিত হবে না, সেটা যখন একদিকে বারবার বিমান বাহিনী প্রধানের তরফে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের বরাতে জানানো হচ্ছিল শেখ হাসিনাকে, পাশাপাশি শেখ হাসিনা কে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, তাদের সদস্যরা কোনোভাবেই শেখ হাসিনার আর গণভবনে থাকা উচিত হবে, যখন কিনা সেনাপ্রধান মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে ঢাকার সকল প্রবেশদ্বার খুলে দিয়েছেন, সেনাবাহিনী সরিয়ে নিয়েছেন এবং বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে আসছে, সে বিষয়টাও আমি আপনাদের জানিয়েছি। এহেন সেনাপ্রধান এর পরেও নাকি অন্তর্বর্তীকালীন সরকারটি যখন গঠন হয়েছে তখনও শেখ হাসিনার সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক ধরে রাখতে বারবারই শেখ হাসিনার সঙ্গে ফোনে এবং নানা মাধ্যমে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে, সেনাবাহিনীর ঘনিষ্ঠ অনেক সূত্রের বরাতে একথা বারবার আমি জানতে পেরেছি যে সেনাপ্রধান শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের বিষয়ে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত আলাপ করছিলেন তাই নয়, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বলেছিলেন যে সেনাপ্রধান কিছুতেই রাজি হচ্ছিলেন না ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করতে, এবং তিনি বলছিলেন হি ইজ আ কনভিক্ট, মানে তিনি অপরাধী, আদালতে অপরাধী হিসেবে তাকে সাব্যস্ত করা হয়েছে। এবং শেষ পর্যন্ত ছাত্র নেতাদের দাবির মুখে তিনি যে বলেছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি ইউনূসকে মেনে নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক সূত্র, সেনাবাহিনী ঘনিষ্ঠ অনেক সূত্র মনে করে সেনাপ্রধানের ইউনূস নিয়ে এই আপত্তিও আসলে মূলত শেখ হাসিনা ইউনূস বিষয়ে ব্যাপক আপত্তির কারণে।
তার মানে সেনাপ্রধান কিন্তু এই পুরোটা সময় জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত 2025-এর অন্তত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে গেছেন এবং তার সঙ্গেও একটা বিশ্বস্ততার সম্পর্ক মেনটেন করেছেন, বজায় রেখেছেন, যেখানে তিনি শেখ হাসিনাকে জানিয়েছেন যে তার উপর চাপ থাকায় তাকে গোপালগঞ্জে গুলি চালাতে হয়েছে এবং তার উপর চাপ থাকায় তিনি গোপালগঞ্জে এই পরিমাণ মামলা করেছেন। কাজেই ওই যে সেনা ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগ সূত্রে গত কয়েক মাসে যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনা আসলে গোপালগঞ্জের ওই ঘটনার পর থেকে সেনাপ্রধানের বিষয়ে প্রথম মুখ খুলতে শুরু করেন। এর আগে সেনাপ্রধান যে কু করেছেন, সেনাবাহিনী যে আসলে সরকারের নির্দেশনার বাইরে গিয়ে মার্চ টু ঢাকা সফল করেছে, সেনাপ্রধান যে চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে দেশে রেখে দিয়ে সম্ভবত তাকে একটা জীবনের ঝুঁকির মুখে ফেলতে, এবং ভাগ্যিস বিমান বাহিনী প্রধান, এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং ভারত থেকে এই পরামর্শ বারবার আসছিল যে শেখ হাসিনাকে গণভবন ছাড়তেই হবে, সে কারণেই এখনো শেখ হাসিনা বেঁচে আছেন। সে বিষয়গুলো শেখ হাসিনা গোপালগঞ্জ ঘটনার পর প্রথম নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেন। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেই অডিও ক্লিপ থেকে এটা নিশ্চিত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার সঙ্গে নিয়মিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগাযোগ হয় কিনা সে প্রশ্ন করবার সাংবাদিকদের সঙ্গত কারণেই, মানে দেশি বিদেশি কোনো সাংবাদিকের সঙ্গত কারণেই সুযোগ হয় নাই বা হবে কিনা বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবেই শেখ হাসিনার সঙ্গে ওয়াকারুজ্জামানের দীর্ঘ সময়ের যোগাযোগের প্রমাণ শেখ হাসিনার এই অডিও ক্লিপ। এখনো যোগাযোগ আছে কিনা সে সন্দেহ নিশ্চয়ই করতে হয়, কারণ নিশ্চিতভাবে ওয়াকারুজ্জামানের ক্ষেত্রেও তিনি কিভাবে আসলে এক্সিট নেবেন, তার নিরাপত্তা কি করে নিশ্চিত হবে। তিনি হয়তো গত কমাসে বিএনপি, জামাত যাকেই যা সার্ভিস দিয়ে থাকুন না কেন, বা ইউনূস সরকারকে তিনি যতই মানে আশকারা দিয়ে থাকুন, সমর্থন দিয়ে তাদেরকে একটা মবের রাজত্ব কায়েম করার সুযোগ দিন না কেন, কিংবা তিনি মার্চ টু ঢাকা ঘটতে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে দিন না কেন, তিনি জানেন শেষ পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনার রাজনৈতিক শক্তি, শেখ হাসিনার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত সে কারণেই শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ অব্যাহত রেখেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।